তুরস্কের ইস্তাম্বুল শহরে বিভিন্ন স্থান থেকে শত শত মানব কঙ্কাল পাওয়া গেছে, যা প্রায় 1500 বছরের পুরনো। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে তাদের মৃত্যুর পিছনে কেবল একটি কারণ ছিল, এবং তা ছিল এমন একটি ভাইরাস যার কারণে সেই সময়ের মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। এবং এই ভাইরাস 541 সালে 5 কোটিরও বেশি মানুষকে হত্যা করেছিল। সেই সময় তুরস্কের এই পুরো অঞ্চলটি পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল, যেখানে রাজধানী ছিল কনস্টান্টিনোপল এবং যা ইস্তাম্বুল নামে পরিচিত। এবং ইউরোপের ঠিক এই অংশে কনস্টান্টিনোপলের লোকেরা আকাশে এমন এক অদ্ভুত দৃশ্য দেখেছিল, এমন অদ্ভুত দৃশ্য যা তারা আগে কখনো দেখেনি। আকাশে কিছু অদ্ভুত এবং কালো মেঘ ছিল, এবং সেগুলি এত ঘন ছিল যে তারা সেই সময় সূর্যের আলোকে সম্পূর্ণভাবে দেখতে পেত না। কনস্টান্টিনোপলের লোকেরা প্রথমে ভেবেছিল যে এই মেঘগুলি সাধারণ মেঘের মতোই শুকিয়ে যাবে, কিন্তু কেউ জানতো না যে এই মেঘগুলি এখানে এমন কিছু করতে চলেছে যা চিরকাল মনে থাকবে। 541 সালে কনস্টান্টিনোপলের মানুষের ওপর একটি খুব বড়সড় সমস্যা এসেছিল। এমনকি সেই সময় 10 লাখেরও বেশি মানুষ বাস করত, আর তাদের কেউ জীবনে কখনো এমন মেঘ দেখেনি। এই মেঘগুলো কোনোভাবে স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। এই মেঘগুলো প্রথমে আকাশের কয়েক ঘন্টা, তারপর কয়েক দিন, তারপর কয়েক সপ্তাহ ধরে অবিবাহিত ছিল। কিন্তু এই অদ্ভুত ধরনের মেঘগুলিতে বৃষ্টি হচ্ছিল না, আকাশ ছেড়ে যাওয়ার নামই নিচ্ছিল না। আর এখন অবস্থা এমন ছিল যে কনস্টান্টিনোপলের সাম্রাজ্যের লোকেরা বহু সপ্তাহ ধরে সূর্যের মুখ দেখতে পারেনি। কিন্তু কেউই জানতো না যে এই মেঘের গুচ্ছ কেবল শুরু, কারণ এরপর যা ঘটতে চলেছিল তা সবাইকে অবাক করে দিত। কিন্তু মানুষকে আরও বেশি ভয় পেতে যে এখানে মানুষ একে একে মারা যেতে শুরু করে। ভালো মানুষ হাঁটতে হাঁটতেই মারা যেত এবং তারা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যেত। আকাশে ঘন মেঘ, বাতাসে অদ্ভুত এক বিস্ফোরণ এবং মাটিতে লাশের নাম যেন কম ছিলই না। এই অবস্থা দেখে ভীত মানুষের মধ্যে আরও ভয় বাড়ছিল। কিন্তু আসলে এখানে এমন একটি রোগ ছিল যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং শরীরকে সংক্রামিত করে তোলে, যার কারণে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে পুরো শরীরই কটূক্তি ধরা, অজ্ঞান হওয়া এবং তারপর আস্তে আস্তে নিঃশ্বাস বন্ধ হওয়া শুরু করে। বহু মাস ধরে মাটিতে সূর্যের আলো না থাকার কারণে গ্রীষ্মকালে এখানেও তুষারপাত এবং ঠান্ডা, পশু পাখি অবশিষ্ট ছিল না। সেই সময় বাইজেন্টাইন সাম্রাজ্যর, যার নাম ছিল জান্টিয়ান, মানুষকে সাবধান থাকার নির্দেশ দিয়েছিল এবং এই কথা বলে সে মিথ্যা আশ্বাস দিয়েছিল যে শুধু ভালো মানুষরাই বেঁচে থাকতে পারবে। কিন্তু কথাটি সম্পূর্ণ ভুল ছিল। আস্তে আস্তে ভালো মানুষরাও, খারাপ মানুষরাও রোগ কাউকেই ছাড়ছিল না, যাদের একই কবরে সমাহিত করা হচ্ছিল। আর এমন অনেক মানুষ ছিল যারা নিজেরাই সংক্রামিত যেন না হয় সেই জন্য তাদের নিজ পরিবারকে নিজ হাতেই পুড়িয়ে মেরে ফেলেছিল। আর এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যেখানে খাবার পানীয় শেষ হয়ে গেছে। বাইজেন্টাইন সাম্রাজ্যের সেনাবাহিনী, যা তাদের সেই সময় অত্যন্ত শক্তিশালী, কোনো লাভ হয়নি, কারণ তাদের মুখোমুখি হয়েছিল এমন একটি প্রাকৃতিক দুর্যোগের সাথে যারা তারা কখনোই দেখেনি। এই পুরো এলাকাটি এই অদ্ভুত রোগে ঘেরা ছিল, আর তারপর এখানকার খাবার সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। এই কালো মেঘটি সেখানে আশপাশে ছেড়ে যাওয়ার নামই নিচ্ছিল না। তুরস্কের আশপাশের দেশগুলো, সেখানে ফ্রান্স, ইতালি এবং গ্রিস, মরক্কো, সিরিয়া, ইরান রয়েছে। আমাদের এই পুরো রোগটি বুঝতে অদ্ভুত রোগের আসল কারণ কী, আর অন্যদিকে লোকেরা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না যে পৃথিবী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আর এই বিশ্বাস তাদের আরও বেড়ে যায় যখন বাইজেন্টাইন সাম্রাজ্য এই রোগের শিকার হয়। এই রোগটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ, যা এখনও জান্টিয়ানের প্লেগ নামে পরিচিত। 2 বছর অন্যান্য রোগটি মহাদেশের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আসলে এখানে এলাকা ছিল খুবই, তা 4 বছর ধরে এখনও এক পর্যন্ত সূর্য ওঠেনি। অবশেষে 1500 বছর আগে কালো মেঘের ভয়াবহ এই গ্রীষ্মকাল, তুষারপাত, জমির ফসল এবং লক্ষ লক্ষ প্রাণীসহ পাখির বিলুপ্তি হয়ে যায়। এই ইঙ্গিত দিয়েছিল যে সেই সময় এখানে কিছু ঘটেছিল, যার কারণ জানা খুবই গুরুত্বপূর্ণ। 1500 বছর কেটে গেছে। তারপর 2013 সালে বিজ্ঞানীরা অবশেষে এই রহস্যময় রোগ সম্পর্কে জানতে পারলেন।
মানুষের মৃত্যুর ঘটনা এই রোগের রহস্য। ইস্তাম্বুল থেকে প্রায় 500 কিলোমিটার দূরে গ্রিনল্যান্ডে তুষারপাত বিক্রিয়ে পাহাড়ে লুকিয়ে আছে। বিজ্ঞানীরা এখনও রিসার্চ চালাচ্ছে যে কোন কারণে কিভাবে এই রোগটি এসেছে এবং কী কারণে এত লোক মারা গিয়েছে তা জানতে পারেনি এখনও কেউ। গ্রিনল্যান্ডে তুষারপাতে পাহাড়ে লুকিয়ে আছে বিশেষজ্ঞদের একটি দল সেখানে এসেছিল। তাদের এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল 1500 বছর আগে এখানে কি ঘটেছিল যার ফলে ইস্তাম্বুলের মানুষ 5000 কিলোমিটার দূরে এখান থেকে চড়ে বাধ্য হয়েছিল। কারণ গ্রিনল্যান্ডে সবসময় প্রচণ্ড ঠান্ডা থাকে। স্বাভাবিক পরিস্থিতিতে কোনো পেশাদার সরঞ্জাম ছাড়া এখানে বসবাস করা মোটেই সম্ভব না। জুন এবং জুলাই এই মাসে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, কিন্তু এই দিনগুলিতে গ্রিনল্যান্ডের তাপমাত্রা -18 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। কারণ এখানকার তুষার কখনো গলে না। আকাশ থেকে পড়া তুষারপাতের মধ্যে উপস্থিতি কণাগুলো তাদের সাথে মাটিতে পড়ে। অর্থাৎ যদি পরিবেশে ধুলো থাকে তাহলে তুষারপাতের সাথে সাথে মাটির স্তরে নেমে আসবে এবং বরফ হয়ে যাবে। আর এই কারণে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে তুষারের নিচে গত 1 কোটি বছরেরও তথ্য এখনও নিরাপদ আছে। কারণ প্রতি বছরে গ্রিনল্যান্ডের তুষার স্তরে স্তরে জমা হয়। এখানে 1 বছরের স্তর 5 সেন্টিমিটার পুরু। অর্থাৎ যদি আমাদের 1500 বছর আগের কন্ট্রাক্টিনোপলের যে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল তার তথ্য বের করতে হয়, তাহলে আমাদের মাটির প্রায় 75 মিটারও নিচে হিমবাহ কেটে তার ভিতরে যেতে হবে, যা করা প্রায় অসম্ভব। অন্তর্ভুক্ত ছিল যে কণাগুলো কন্ট্রাক্টিনোপলের সাথে সেই বিপর্যয়ে পর্যাপ্ত পরিমাণ সংলগ্ন ছিল না, যার কারণে আজও তার 100 মিটার দূরত্ব গিয়ে আমরা একটি লম্বা স্তরের পাইপ দেখতে পাই যা এই কবরের অন্তর্ভুক্ত ছিল, যার কণাগুলি কন্ট্রাক্টিনোপলের আসন্ন বিপর্যয়ের সময় আকাশ থেকে পড়েছিল। যখন এই বরফের কেন্দ্রে বৈদ্যুতিক পরিবাহিতা পরীক্ষা করা হয়েছিল তখন 500 থেকে 600 বছরের মধ্যে তুষার পাওয়া গিয়েছিল। এই জিনিসগুলি এত সত্যের ইঙ্গিত দেয় যে কন্ট্রাক্টিনোপলকে এক সময় 2 বছর ধরে কালো মেঘে ঢাকা ছিল বলে মানা হয়। এই সময়ের বায়ুমণ্ডলে অস্বাভাবিক কিছু ঘটেছিল। আসলে সালফার ও ডাইঅক্সাইড এর অত্যন্ত বিপজ্জনক একটি গ্যাস, যা কেবল মানুষের জন্যই নয়, সমস্ত জীবন্ত জিনিসের জন্য, সেই সাথে ফসলের জন্য নিরাপদ নয়। আর এখন জানা দরকার কেন 6ষ্ঠ শতাব্দীতে বায়ুমণ্ডলে এত সালফার উপস্থিতি ছিল আর এত সালফার কোথা থেকে এলো। বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে আকাশের শুধুমাত্র একটি জিনিস থেকে সালফার তৈরি হতে পারে, আর সেই জিনিসটি হলো আগ্নেয়গিরি। কারণ আমাদের পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন স্থানে গলিত পাথর ম্যাগমা আকারে ফুটছে, কারণ পৃথিবীর বাইরের স্তর ম্যাগমাকে বেরিয়ে আসতে বাধা দেয়। অন্যদিকে ম্যাগমা সর্বদা মাটিতে এমন একটি জায়গা খুঁজতে থাকে যেখান থেকে তারা বের হয়ে আসতে পারে। ম্যাগমা এবং পৃথিবীর মধ্যে এই যুদ্ধ চলতেই থাকে যতক্ষণ না পর্যন্ত সমুদ্রের জল ম্যাগমা অবধি পৌঁছায়। যদি সমুদ্রের জল পৃথিবীর ভিতরে ম্যাগমা পর্যন্ত পৌঁছাতে সফল হয় তাহলে সেই জল গরম হয়ে গ্যাসে পরিণত হয় এবং এই গ্যাস ম্যাগমার সাথে মিলে মাটিতে আরও তাপ সৃষ্টি করে, যা শুরু করে। এই অবস্থা এই দুটি জিনিসই মাটির যে কোনো দুর্বল অংশে লাভা আকারে ফেটে যায়। জল এবং সালফার আগ্নেয়গিরির সাথে মিশে না, বরং শক্তিশালী গ্যাসের আকারে ছড়িয়ে পড়ে। আগ্নেয়গিরির থেকে বেরিয়ে আসা অত্যন্ত শক্তিশালী আগ্নেয়গিরির গ্যাসগুলি সহজেই হাজার হাজার মাইল দূরে ছড়িয়ে পড়তে পারে। আকাশের সালফার পানিতে মিশে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়, যা যে কোনো জীবের জন্য মারাত্মক ক্ষতিকর। সালফিউরিক অ্যাসিডে এত কালো যে ধোয়া যে 1500 বছর আগে জাস্টিনিট, সালফার অ্যাসিড এবং আগ্নেয়গিরির ক্ষেত্রে শিখ এইরকমটি ঘটেছিল। লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য ইউরোপিয়ানদের বলে দায়ী করা হয়, কিন্তু এটির সবচেয়ে বড় বিপজ্জনক কারণ হলো আগ্নেয়গিরির একদিকে মারাত্মক সালফিউরিক গ্যাস এবং অন্যদিকে সালফিউরিক অ্যাসিডের বিপজ্জনক মেঘ। যদি এই মহলে অনেক মাস ধরে এখানে কোনো স্থান ত্যাগ করবে না, এমন পরিস্থিতি ছিল যে সেই সময় মানুষের জন্য সুকুবল ধ্বংসই নেমেছিল। যে আগ্নেয়গিরি এত ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে, কোন আগ্নেয়গিরি ছিল তা এখনও জানা বাকি। বহু বছর পর বিশেষজ্ঞদের এই সিদ্ধান্ত পৌঁছান যে কন্ট্রাক্টিনোপলের ক্ষেত্রে সমুদ্রের প্রায় 1100-700 কিলোমিটার উপর থেকে এসেছিল এই আগ্নেয়গিরি এবং এই সালফিউরিক গ্যাস, যা এলোপঙ্গ নামে একটি হ্রদ ছিল। আমরা আশেপাশে বসবাস করি এবং আমাদের আশেপাশে রয়েছে এরকম অনেক ধরনের পাহাড় যা
ছায়ের মতো দেখতে, কিন্তু এর ভিতরে রহস্য আসলে কী তা এখনও অজানা। কখন তা ফাটবে, কখন আগ্নেয়গিরি ফেটে তা সালফিউরিক অ্যাসিডে পরিণত হবে এবং দেখা যাবে কালো মেঘ, তা আমরা কেউ বলতে পারিনি। তো সর্বদা আমাদের মনে রাখতে হবে যে বিপর্যয় আমাদের খুবই নিকটে। তো আজকের ভিডিওতে আমরা জানতে পেরেছি সালফিক গ্যাসের কার্যকারিতা এবং এর বিপজ্জনক এবং ক্ষতিকর দিকগুলো। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।